আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ও বাংলাদেশ অ্যাফেয়ার্স। এখানকার যে আপনার সেকেন্ড চ্যাপ্টারটা আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে আপনার ডেমোগ্রাফিক ফিচার্স ইনক্লুডিং ইথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। ওকে, তো এখন এখানে আমরা দেখি, আচ্ছা সবার আগে দেখি নৃগোষ্ঠী বা জাতিসত্তা বলতে কী বোঝায়। তো এটা দ্বারা বোঝায় যে আপনার হচ্ছে এমন একটা জনগোষ্ঠী যাদের মধ্যে এরকম ভাষা, সংস্কৃতি, ধর্মবিশ্বাস, ঐতিহ্য, পোশাক, খাদ্যাভ্যাস এগুলোর মিল থাকে এবং যারা নিজেদেরকে একটা জাতিসত্তার অংশ হিসেবে গণ্য করে। তো নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য কী কী হবে? ভাষার ঐক্য থাকবে, তারপর ভৌগোলিক সংযোগ থাকবে, তারপর হচ্ছে আপনার সাংস্কৃতিক মিল থাকবে, ধর্মীয় ও বিশ্বাসগত ঐক্য থাকবে, আর ঐতিহ্য ও ইতিহাসে গর্ববোধ থাকবে। তো বিভিন্ন আর কি আপনার নৃগোষ্ঠী আছে। এর মধ্যে আমাদের এখানে প্রধান নৃগোষ্ঠী আমাদের এই বাংলাদেশ, সেটা হচ্ছে বাঙালি। আর অপ্রধান তারা হচ্ছে এরকম যে গারো, চাকমা, এগুলো হচ্ছে অপ্রধান আর কি। আচ্ছা, এখন নৃগোষ্ঠীর প্রধান উপাদান উপাদানসমূহ, একটা থাকবে হচ্ছে ভাষা, আর একটা হচ্ছে আপনার সংস্কৃতি ও ঐতিহ্য, পোশাক, তারপর হচ্ছে উৎসব, সঙ্গীত, নাচ, এগুলা, খাদ্যাভ্যাস এগুলা। ধর্ম থাকবে অবশ্যই একটা, ইতিহাস আর স্বতন্ত্র সামাজিক পরিচয় থাকবে আর কি। ওরা নিজেদেরকে অন্য জনগোষ্ঠী থেকে আলাদা কীভাবে করে আর কি, এরকম একটা মানসিকতা তাদের মধ্যে থাকবে। এটাকে বলা হয় স্বতন্ত্র সামাজিক পরিচয়। তো স্বতন্ত্র সামাজিক পরিচয়, ঐতিহাসিক অভিজ্ঞতা, ধর্ম, বিশেষ ব্যবস্থা, সংস্কৃতি, ঐতিহ্য আর ভাষা, এগুলো হচ্ছে আপনার হচ্ছে প্রধান প্রধান উপাদান আর কি। এখন প্রধান নৃগোষ্ঠী আর ক্ষুদ্র নৃগোষ্ঠী, যে এটাকে বললাম যে হচ্ছে বাঙালি হচ্ছে এখানে প্রধান, আর এই যে বাকিগুলো হচ্ছে আপনার অপ্রধান আর কি। ওকে, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য কী কী হবে? সংখ্যায় কম হবে, নিজস্ব ভাষা ও সংস্কৃতি থাকবে, স্বতন্ত্র সামাজিক ব্যবস্থা থাকবে, ভৌগোলিকভাবে এরা নির্দিষ্ট অঞ্চলে বাস করবে, যেমন ওই যে পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ এরকম। তার মূলধারা থেকে একটু সাংস্কৃতিকভাবে বিচ্ছিন্ন হবে, স্বতন্ত্র হবে আর কি। ওদের আলাদা আলাদা রীতিনীতি, জীবনধারা থাকবে। আর প্রকৃতি নির্ভর জীবনযাপন করবে, অর্থাৎ প্রকৃতির কাছাকাছি থাকবে, পরিবেশ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে, বনজ উপাদান সংগ্রহ করে তারা তাদের জীবিকা নির্বাহ করবে। তো এগুলো হচ্ছে তাদের আর কি বৈশিষ্ট্য। এখন প্রধান নৃগোষ্ঠী আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আপনার হচ্ছে পার্থক্য কী? প্রধান হচ্ছে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যায় কম, এরা বাঙালি, এরা হচ্ছে চাকমা এরা। তারপর হচ্ছে মূলধারায় থাকবে, ওরা মূলধারার বাইরে থাকবে। তারপর হচ্ছে রাষ্ট্রপ্রধানের প্রধান যোগাযোগের ভাষা, নিজস্ব ভাষা থাকবে উপজাতির আর কি নৃগোষ্ঠীর। তারপর সারা দেশে বিস্তৃত থাকবে, ওরা নির্দিষ্ট অঞ্চলে থাকবে। এরা তুলনামূলক বেশি থাকবে, ওরা তুলনামূলক কম থাকবে। তারপর হচ্ছে সংবিধানে আলাদা করে উল্লেখ নেই বাঙালির কথা আর কি। আর 23-এর কতে কিন্তু আলাদা করে বলা আছে। তো এরা হচ্ছে মূলধারা, আর হচ্ছে আধুনিকায়িত, ওরা হচ্ছে ঐতিহ্য আর প্রকৃতি নির্ভর। আচ্ছা, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এর মধ্যে হচ্ছে আপনার দক্ষিণ পূর্বাঞ্চলে যে পার্বত্য চট্টগ্রামে বাস করে হচ্ছে আপনার চাকমা, মারমা, ত্রিপুরা, তারপর হচ্ছে মৃত, তঞ্চঙ্গা, বোম, পাংখুয়া, চাকখ্যাং, খুমি, লুসাই, কুকি, এগুলো হচ্ছে আপনার দক্ষিণ আর আর কি পার্বত্য চট্টগ্রামে বাস করে আর কি। আর আপনার তো এই পার্বত্য চট্টগ্রাম বাদ দিয়ে কিন্তু বাকিগুলাকে কিন্তু আপনার ইয়া বলে আর কি, ওই যে সমতলের আর কি নৃগোষ্ঠী বলে। যেমন হচ্ছে আপনার সিলেটেও কিন্তু সমতলের ওগুলো পড়বে, সিলেট, ময়মনসিংহ, তারপর উত্তর পশ্চিমাঞ্চল, বরেন্দ্র অঞ্চল সব হচ্ছে আপনার এগুলো সমতলের মধ্যে পড়বে। তাহলে এখন থেকে সিলেটে থাকে খাসি, মণিপুর এগুলো থাকে আর কি, এরা হচ্ছে মঙ্গোলীয় ধরনের। এগুলো তো আমরা জানি আর কি কোথায় কে থাকে। তারপর এখন ভৌগোলিক অবস্থান অনুসারে ক্ষুদ্র জাতিসত্তা, এটা হচ্ছে যেটা পার্বত্য চট্টগ্রামে যেগুলো বাস করে আর কি, এগুলো তো একটু আগে বললাম। তো এদের মধ্যে হচ্ছে আপনার এই যে ভূমি কমিশন আইন 2015 পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের 3টা জেলাকে আর কি, এই জেলা 3টা বাদে বাকি সবগুলোকে সমতলের নৃগোষ্ঠী হিসেবে বলা হয়েছে। তো এখন হচ্ছে পাহাড়িদের মধ্যে প্রধান হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা। সমতলের মধ্যে প্রধান হচ্ছে সাঁওতাল, গারো, রাখাইন। ওকে, তারপর হচ্ছে দেখেন আমাদের চাকমা নিয়ে পড়বো। চাকমা এরা হচ্ছে মঙ্গোলীয় ধরনের, পার্বত্য চট্টগ্রামে বাস করে। এরা হচ্ছে চাকমা ভাষায় কথা বলে, আর ধর্ম হচ্ছে বৌদ্ধ। আর সংস্কৃতি, এরা হচ্ছে বিজু উৎসব করে, যেটা খুব আর কি বাংলা নববর্ষ উপলক্ষে আর কি প্রধান উৎসব। আর মেয়েরা পরে হচ্ছে পিনন হাদি, পুরুষরা পরে ধুতি। নাচ গান তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আর পাহাড় কেটে তারা হচ্ছে এরকম জুম চাষ করে আর কি, আদা, তার মরিচ, ভুট্টা এগুলো ফলায় আর কি। হস্তশিল্পের কাজও করে। সামাজিক রীতি হচ্ছে এরাকে যে চাকমা পরিবার গঠিত হয় এদেরকে বলে আদম বা পাড়া। আর এদের হচ্ছে কয়েকটা পাড়া নিয়ে মৌজা গঠিত হয় আর কি, ঠিক আছে। আর মৌজার হচ্ছে যে হচ্ছে আপনার প্রধান, তাকে বলা হয় হেডম্যান। আর হচ্ছে আপনার যে চাকমা সার্কেল, এটা কয়টা মৌজা নিয়ে আর কি একটা সার্কেল গঠিত হয়, এই সার্কেলের প্রধানকে বলা হয় আপনার চাকমা রাজা, ঠিক আছে। সার্কেল প্রধান চাকমা রাজা। মারমা এরা হচ্ছে মগ নামে পরিচিত।
এরাও ওই যে আপনার চট্টগ্রামে থাকে। মারমা ভাষা এদের, বৌদ্ধ এরা। এরা হচ্ছে সাংগারাই নামে উৎসব আর কি পালন করে, জলছিটানের উৎসব। মেয়েরা পরে থামি আর পুরুষরা পরে লুঙ্গি ও জামা। তো এদিকে কৃষিকাজ করে আর কি, গবাদি পশু পালন করে। তারপর মারমারা গ্রামকে আর কি রোয়া বলে, আর গ্রাম প্রধানকে বলে রোয়াজ। মারমারা হচ্ছে শান্তিপ্রিয় আর কি, এরা বৌদ্ধ আর কি বিহার আছে এদের একটা। তারপর ত্রিপুরা, এরা অতটা পড়ি নেই, এটা হচ্ছে আপনার ত্রিপুরা ভাষা আর কি এদের, হিন্দু বৌদ্ধ এরা থাকে, বৈশাখ উৎসব পালন করে, কৃষিকাজ করে, এরকম আর কি। সাঁওতালটা গুরুত্বপূর্ণ, এরা হচ্ছে সাঁওতাল হচ্ছে অস্ট্রালয়েড নৃগোষ্ঠীভুক্ত। এরা হচ্ছে আপনার ওই যে রাজশাহী, রংপুর, তারপর হচ্ছে বগুড়াতে থাকে। তো এটা হচ্ছে সাঁওতালি ভাষা এদের। আর এরা হচ্ছে অনেকে খ্রিস্টান, আবার অনেকে প্রকৃত উপাসনাও করে। আর এটা হচ্ছে ঝুমুর নাচ, এটা কিন্তু অনেক ইয়ে আর কি, এই যে আমাদের দিনাজপুরেও কিন্তু সাঁওতাল আছে। তো ঝুমুর নাচ এদের আর কি মেইন আর কি নাচ। তারপর হচ্ছে ঢোল, এরা আর কি এদের সংস্কৃতির মূল প্রাণ আর কি। কৃষিকাজ করে, দিন মজুরি করে, অনেকে আপনার হচ্ছে মাটির ভিতরে কাজ করে। তারপর এরকম তাদের একটা পঞ্চায়েত থাকে, সেখানে 5 জন থাকে আর কি। সিধু আর কানু, এই যে আপনার 1855 সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। তারপর গারো হচ্ছে আপনার ময়মনসিংহ, তোমার নেত্রকোনা, শেরপুর, জামালপুর এটাতে থাকে আর কি, গাজীপুরে। এরা হচ্ছে আপনার পরিচয় দিয়ে থাকে আচিক মান্দি, এর মানে হচ্ছে পাহাড়ের মানুষ আর কি, পাহাড়ি মানুষ। আর গারোদের ভাষা হচ্ছে আচিক খুশিক। তারপর হচ্ছে এদের আদি ধর্মের নাম সাংসারেক। এখন আর কি এরা আর কি অধিকাংশ খ্রিস্টান হয়ে গেছে। আর গারোদের প্রধান দেবতা হচ্ছে তাতারা রাবুকা। ও তারপর হচ্ছে এদের প্রধান উৎসব হচ্ছে ওয়াঙ্গালা, যেটা হচ্ছে ধান কাটার উৎসব। নারীরা গহনা পরতে ভালোবাসে। তারপর প্রধানত কৃষিকাজ করে, অনেকে জুম চাষও করে আর কি। এরা মাতৃতান্ত্রিক আর কি, মায়েরাই প্রধান আর কি। রাখাইন, এরা হচ্ছে আপনার পটুয়াখালী, তারপর হচ্ছে বরগুনা, কক্সবাজার এগুলোতে বসবাস করে। তারপর এরা যে রাখাইন থেকে আসছিল আপনার মিয়ানমারের, তারপর আরাকান থেকে আসছিল আর কি, আরাকান। তারপর রাখাইন ভাষা আর কি, এরা বৌদ্ধ। আর হচ্ছে এরা হচ্ছে যে জল কেলি হাবিজাবি এগুলা উৎসব করে আর কি। তারপর অর্থনীতি হচ্ছে আপনার তাঁত বয়ন, কৃষি, মাছ ধরা, শান্তিপ্রিয় আর কি এরা। মণিপুরি, এরা হচ্ছে 3টা ভাগে ভাগ বা আর কি বিভক্ত আর কি। একটা হচ্ছে মৈতৈ, যেটা হচ্ছে আপনার হচ্ছে আহ, হিন্দু আর কি। আর যেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, এটাও হিন্দু আর কি, বিষ্ণুকে আর কি পালন করে। আর যেটা পাঙ্গন মণিপুরি, এটা হচ্ছে আর কি মুসলিম। তো এটা হচ্ছে সিলেট মৌলভীবাজার থাকে, মেইনলি মৌলভীবাজারে আর কি। আর এরা হচ্ছে হিন্দু আর কি, বৈষ্ণব ধর্ম পালন করে। আবার অনেকে আবার হচ্ছে উম, ইয়ে করে আর কি, ওই যে খ্রিস্ট ধর্মের পালন করে মনে হয়, না আর কি মেইনলি এরা মুসলিম হিন্দুই আর কি। তারপর হচ্ছে এই যে এরা মহারাস লীলা উৎসব, যেখানে হচ্ছে কৃষ্ণ আর হচ্ছে শ্রীকৃষ্ণ রাধাকে কেন্দ্র করে আর কি পালন করা হয়। তারপর এরা হচ্ছে অর্থনৈতিক, কৃষি, তাঁত বহন, ক্ষুদ্র ব্যবসা এগুলো করে আর কি। ওকে। তারপর হচ্ছে চাকমারা হচ্ছে বৌদ্ধ, বিজু পালন করে। তারপর মারমারা হচ্ছে আপনার বৌদ্ধ সাংগাই পালন করে। ত্রিপুরা হচ্ছে আপনার প্রধান উৎসব হচ্ছে হাজং। তারপর যে সাঁওতালদের হচ্ছে ফুল উৎসব করে, দিনমজুর। গারোরা ওয়ানগালা। তারপর যে রাখাইনা সাংগাই করে। আচ্ছা, এখন ইথনিক বা ইথনিসিটি। ইথনিক শব্দের অর্থ জাতিগত। এটা হচ্ছে একটা আর কি বৃহৎ ধারণা আর কি। কারণ এর মাধ্যমে হচ্ছে একটা রাষ্ট্রে বা সমাজের মধ্যে বিদ্যমান সব জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে বোঝানো হয়। এটা কি আপনার একটি রাষ্ট্রের মধ্যে বা সমাজের মধ্যে সব বিদ্যমান জনগোষ্ঠীকে আপনার হচ্ছে সামগ্রিকভাবে বোঝানো হয় হচ্ছে এই ইথনিক দ্বারা। তো মানে একটা হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী নয়, অর্থাৎ বরং ভিন্ন ভিন্ন ভাষা, সংস্কৃতি, জীবনধারা ও ঐতিহ্য সম্পন্ন সব নৃগোষ্ঠী মিলে একটা জাতিগত কাঠামো গঠিত হয়। অর্থাৎ ইথনিক হচ্ছে আপনার কি, এটা হচ্ছে সবগুলা মানে জাতিসত্তা আপনার হচ্ছে নির্দিষ্ট জনগোষ্ঠী থাকবে না, সবগুলো নৃগোষ্ঠী মিলে যে একসাথে থাকবে, এটাই হচ্ছে আপনার ইথনিক কাঠামো আর কি। এখন এই ইথনিক কাঠামোর মধ্যে কিন্তু আপনার হচ্ছে হিন্দু বলেন, চাকমা বলেন, মারমা বলেন, সবাই কিন্তু অন্তর্ভুক্ত আর কি। অর্থাৎ এর সবগুলোকে আর কি এগুলো নিয়ে আর কি একটা জাতিগত বা ইথনিক কাঠামো গঠিত হয় আর কি। তো এই যে এখানে মূলধারার মধ্যে অবশ্যই আসছে বাঙালিরা আর কি, তারপরে একটু বাকিরা আছে আর কি। তারপর আদিবাসী বলতে বোঝায় একটা জায়গায় যারা অনেক আগে থেকে ছিল আর কি, এবং সেখানে যারা সবার আগে যারা বসতি স্থাপন করছে, যেমন হচ্ছে অ্যাবরিজিনাল, তারপর ইন্ডিজিনাস নেটিভ পিপল বলা হয় এদেরকে। যেমন হচ্ছে আপনার ওই যে অস্ট্রেলিয়া যে অ্যাবরিজিনাল আছে আর কি, অ্যাবরিজিনেস। তারপর হচ্ছে এখন আদিবাসী আর উপজাতির মধ্যে পার্থক্য। তো এই পার্থক্য হচ্ছে এরকম যে হচ্ছে আপনার
আদিবাসীরা হচ্ছে সেখানে অনেক আগে থেকে বাস করছে, আর উপজাতিরা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য নিজেদের মতো করে একটা শাসন তৈরি করেছে, এর ভিত্তি করে পরিচালিত হয়। আচ্ছা, মানে সাংস্কৃতিক দিক থেকে এই হচ্ছে আপনার উপজাতিরা আর কি স্বতন্ত্র আর কি, আদিবাসীরা হতে পারে আর কি, কিন্তু মেইন পার্থক্য হচ্ছে ওরা অনেক আগে থেকে আর কি বসবাস করছে এই। তারপর হচ্ছে আপনার এগুলা আদিবাসী নিয়ে একটা বিতর্ক আছে আর কি, তো কিন্তু বাংলাদেশের সংবিধানে কিন্তু এদেরকে আর কি ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী আর কি এইসব হিসেবে বলা হয়েছে, এটা কিন্তু আদিবাসী বলা হয়নি। তো 1997 সালের 2 ডিসেম্বর আর কি একটা চুক্তি স্বাক্ষর হচ্ছে, যেটা আমরা সবাই জানি। তারপর নরগোষ্ঠী আর হচ্ছে জাতি। রেস বলতে বোঝায় যে একটা আপনার মানে বায়োলজিক্যাল ফিচার আর কি, যেমন হচ্ছে কেউ ফর্সা, কারো এখন হচ্ছে নাক চাপটা, মুখ ছোটো, যেমন মঙ্গোলীয়দের হচ্ছে আপনার নাক মুখ চোখ ছোট আর কি, তারপর হচ্ছে চ্যাপ্টা মুখ থাকে আর ছোট মুখ চোখ থাকে আর কি, চাকমা মারমা চীনা। আর হচ্ছে যারা ককেশীয় এরা হচ্ছে আপনার ফর্সা ত্বক থাকে, উঁচু নাক থাকে, এটা হচ্ছে আপনার ইউরোপীয়। তারপর হচ্ছে আপনার যে নিগ্রোয়েড, এটা হচ্ছে গাঢ় ত্বক থাকে, কোকড়াচল থাকে, এরা হচ্ছে আপনার এইগুলা হচ্ছে আপনার নরগোষ্ঠী আর কি, জৈবিক যে মিলটা আর কি। আর যদি এরকম হচ্ছে আপনার ইয়ে পাওয়া যায় আর কি, যেটা ভাষা সংস্কৃতি, তারপর হচ্ছে ঐক্যবোধ থাকে বিভিন্ন, এটাকে হচ্ছে আপনার ন্যাশন বা জাতি বলে এটাকে। তো রেস হচ্ছে আপনার শারীরিক জৈবিক, আর ভাষা নেশন হচ্ছে আপনার ভাষা সাংস্কৃতিক একতাবোধ এগুলা। আর নরগোষ্ঠী প্রাকৃতিক, আর নেশন হচ্ছে আপনার সামাজিক রাজনৈতিক। এটা হচ্ছে রক্ত মাংস, এটা হচ্ছে মানসিক সাংস্কৃতিক। এটা প্রকৃতি দ্বারা নির্ধারিত, এটা হচ্ছে মানুষের চেতনা দ্বারা গঠিত আর কি। মঙ্গোলীয়, নিগ্রয়েড, ককেশীয়, এরা হচ্ছে বাঙালি জাতি, জাপানি জাতি ইত্যাদি আর কি। ওকে, এখন দেখি পলিসি ড্রাইভেন আর কোশ্চেন থাকতে পারে এখানে আর কি। তো এখানে বলছে যে হচ্ছে মানে ডেমোগ্রাফি ডিভিডেন্ড কি। তো এটা হচ্ছে জনসংখ্যা যে কাঠামো আছে একটা দেশের, সেটার এমন একটা পরিবর্তন যেখানে দেখা যায় যে হচ্ছে কর্মক্ষম মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়, এবং যারা হচ্ছে ডিপেন্ডেন্ট তাদের সংখ্যাটা বেশ কমে যায় আর কি। তো এরকম 15 থেকে যারা 64 বছর বয়স, এরা হচ্ছে কর্মক্ষম। তো বাংলাদেশে কিন্তু এই আর কি সংখ্যাটা এখন অনেক বেশি, এরকম প্রায় 60%-এরও উপরে হচ্ছে আমাদের এই আপনার কর্মক্ষম। তো এরকম যখন আর কি অবস্থা হয়, তখন সে দেশের আর কি শ্রম শক্তি সহজলভ্যতা বৃদ্ধি পায়, তারপর সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায়, বিনিয়োগের পরিমাণ বাড়ে, তারপর দেশীয় বাজারের সম্প্রসারণ হয়, সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে আর কি, এভাবে আর কি হতে পারে। তারপর হচ্ছে জনমিতিক রূপান্তর মডেল। তো এটা হচ্ছে উচ্চ জন্মহার আর উচ্চ মৃত্যুহার থাকলে সেটা হবে ভারসাম্যহীনতা, সেটা হবে কি ভারসাম্যহীনতা। আর যখন উচ্চ জন্মহার এবং হচ্ছে নিম্ন মৃত্যুহার থাকবে, তখন হবে জনসংখ্যা বৃদ্ধি হবে আর কি, সেটাকে বলা হবে উন্নয়নশীল দেশ বলা হবে। আর যখন নিম্ন জন্মহার এবং স্বাভাবিক মৃত্যুহার থাকবে, তখন সেটা হবে জনমিতিক লভ্যাংশ। আর হচ্ছে যেটাকে বলা হয় উন্নতি লাভের সুযোগ, যেটা এখন চলছে আর কি বাংলাদেশে। তবে নিম্ন মৃত্যুহার ও নিম্ন জন্মহার থাকলে সেটা হবে ভারসাম্যহীনতা। তাহলে উচ্চ জন্মহার, আচ্ছা নিম্ন জন্মহার আর স্বাভাবিক মৃত্যুহার থাকলে সেটা হবে জনমিতিক লভ্যাংশ। ওকে, তারপর এখন হচ্ছে 2012 হিসাব অনুযায়ী হচ্ছে আপনার 2022, আচ্ছা 2012 সালে হচ্ছে বাংলাদেশ এরকম ডেমোগ্রাফি ডিভিডেন্ডে প্রবেশ করে আর কি। তো হচ্ছে 2022-এর জনসংখ্যা অনুযায়ী আপনার হচ্ছে এরকম 65% লোকই হচ্ছে আপনার এই আপনার হচ্ছে ডেমোগ্রাফি ডিভিডেন্ডের এই সীমা আওতায় পড়ে আর কি। তার মধ্যে 16,98,00,000 লোক জনসংখ্যা আছে, এর মধ্যে আপনার 11 কোটি হচ্ছে আপনার এই কর্মক্ষম আর কি। তো চ্যালেঞ্জ কী কী হবে আর কি, এটা এখন আমরা দেখি যে দ্রুত বার্ধক্যের ঝুঁকি এটা একটা হতে পারে, যে এটা শেষ হয়ে গেলে খুব তাড়াতাড়ি সবাই এরকম বুড়া হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো যার কারণে হতে পারে যে হচ্ছে আপনার কিন্তু বৃদ্ধি পেতে পারে, যে হচ্ছে আপনার ওদের পেনশন দেওয়া, এগুলোর ফলে কিন্তু রাষ্ট্রের উপর একটা চাপ পড়তে পারে। এবার উচ্চ বেকারত্ব, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব, যদিও এরকম হচ্ছে আপনার অনেক তরুণ আছে, কিন্তু এদের কিন্তু কর্মসংস্থানের ব্যাপার সেভাবে হয়নি আর কি, এটা একটা সমস্যা। তো শিক্ষা দক্ষতার ঘাটতি আছে। তো স্বাস্থ্য পুষ্টি সমস্যা আছে। তারপর নারীর কম শ্রম শক্তি অংশগ্রহণের বৈষম্য আছে। সুশাসন ও অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে। তো সুশাসন, তারপর হচ্ছে নারীর কম অংশগ্রহণ, স্বাস্থ্য পুষ্টি, শিক্ষা, উচ্চ বেকারত্ব, দ্রুত বার্ধক্যের ঝুঁকি, এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। তো এগুলো হচ্ছে এখন এগুলো থেকে উত্তরণের জন্য কী করতে হবে, এই যে আপনার জিডিপির আর কি শিক্ষা খাতে আপনার বাড়াতে হবে, স্বাস্থ্য খাতে বাড়াতে হবে, তারপর হচ্ছে আপনার
কারিগরি শিক্ষা বাড়াতে হবে, সামঞ্জস্যপূর্ণ শিক্ষা করতে হবে, তারপর বাস্তবমুখী শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে, দক্ষতা উন্নয়ন করতে হবে, তারপর হচ্ছে আপনার এই যে এআই, তারপর হচ্ছে পুনঃ প্রশিক্ষণ এগুলোর ব্যবস্থা করতে হবে, তারপর দক্ষ জনবল তৈরি করতে হবে, নারী ক্ষমতায়ন করতে হবে। দেশের এরকম ধরেন শ্রম শক্তিতে তাদের অংশগ্রহণ হচ্ছে 36%, যেটা একটু বাড়াতে হবে আরও আর কি। তারপর এদিকে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এরা কিন্তু নারীর অংশগ্রহণ বাড়িয়ে কিন্তু অর্থনীতিতে তারা সফল হয়েছে। তারপর প্রতিযোগিতামূলক কর্মসংস্থান সৃষ্টি, যে আপনার প্রতি বছর প্রায় 2 মিলিয়ন নতুন শ্রম বাজারে প্রবেশ করছে আর কি। তো এখন এর সাথে টিকে থাকতে হবে আর কি। তারপর এসএমই, যেটা আর কি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, এগুলোকে আর কি সহজ শর্তে ঋণ দিতে হবে। তারপর বাংলাদেশের বেশিরভাগই আর কি মানে অনানুষ্ঠানিক খাতে চাকরি করে, যেমন হচ্ছে দিনমজুর, আর কি রিক্সা চালক, এগুলো আর কি। তো এদেরকে একটা বড় আয় যাতে ইনকাম করতে পারে এরকম একটা ভালো পার্মানেন্ট একটা জবের সুযোগ করে দিতে হবে। উদ্যোক্তা তৈরি আর হচ্ছে সহায়তা। তারপর হচ্ছে এখন বিদেশি বাজারে শ্রম বাজারের সুযোগ গ্রহণ, ঠিক আছে, এগুলো আর কি হতে পারে। তারপর হচ্ছে স্বাস্থ্যসেবা আর পুষ্টি উন্নয়ন, এই যে আপনার হচ্ছে 1,000 জনের মাত্র ডাক্তার হচ্ছে 0.7 জন, সেটাকে উন্নত করতে হবে আর কি। ঠিক আছে, তো স্বাস্থ্য খাতে আর কি আপনার বাজেট খুব কম, মোট বাজেটের 2% খালি স্বাস্থ্য খাতে, এটা অনেক সমস্যা আর কি। তারপর বাংলাদেশে স্ট্যান্ডিং বা রয়েছে খর্বাকৃতি হচ্ছে 30%, এটা মাথায় রাখতে হবে। তো পরিবার পরিকল্পনা পর্যন্ত দিতে হবে। এখন হচ্ছে আপনার বৃদ্ধিজনিত চ্যালেঞ্জের প্রস্তুতি, এখন দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার প্রায় 15% এখন প্রবীণ আর কি, এটা ধীরে ধীরে বাড়বে। তো এর সাথে আমাদেরকে খাওয়াইয়ে আরও ভালো ভালো পলিসি নিতে হবে আর কি। তারপর এখানে দেখেন যে আপনার কিছু কিছু উদাহরণ দিচ্ছে, যেমন হচ্ছে দক্ষিণ কোরিয়া, তারা হচ্ছে আগে জনসংখ্যা অনেক বেশি ছিল, পরে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে তারা কিন্তু এখন ভালো একটা জায়গায় প্রবেশ করছে। তারপর হচ্ছে তাদের এখানে ব্যাপক শিক্ষা সংস্কারও বিনিয়োগ করছে, তো নারী শক্তি অংশগ্রহণ করছে, আর হচ্ছে রপ্তানি মুক্তি শিল্প তারা হচ্ছে প্রসার করছে। তো কী কী? 4টা: জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষায় বিনিয়োগ, নারী ক্ষমতায়ন, আর হচ্ছে রপ্তানিমুখী অর্থনীতি। আচ্ছা, তারপর হচ্ছে এদিকে মালয়েশিয়া কী করছে? মালয়েশিয়া হচ্ছে আপনার আহ, তারা হচ্ছে শিক্ষা বিস্তার করছে, নারী ক্ষমতায়ন করছে, তারপর হচ্ছে বিদেশি বিনিয়োগ বান্ধব নীতি নিচ্ছে, আর সামাজিক অন্তর্ভুক্তি সবাইকে অনুমোদন নিচ্ছে আর কি, যার ফলে উন্নতি হচ্ছে। তারপর হচ্ছে ভিয়েতনাম, তারা হচ্ছে ডই মই নীতি নিচ্ছে 1980-র শেষ ভাগে আর কি, এটা তাদের উন্নতি হয়েছে আর কি। এর ফলে তারা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে যুক্ত হতে পারছে, এবং একের পর এক বৈদেশিক বিনিয়োগের যে চুক্তিগুলো স্বাক্ষর করছে, এফডিআই বাড়ছে, তারপর হচ্ছে নারীরা অংশগ্রহণ করছে, এভাবে তাদের আর কি পারছে আর কি। এখন হচ্ছে আপনার বাংলাদেশের নারী শ্রম শক্তিতে অংশগ্রহণ বৃদ্ধি কীভাবে জনসংখ্যাগত সুবিধাকে টেকসই অর্থনীতিতে রূপ দিতে পারে আর কি। তো এটা আর কি বলছে কাঠামোগত বাধা, নীতিগত সীমাবদ্ধতার সঙ্গে আলোচনা করতে হচ্ছে। তো এখানে দেখেন যে আপনার আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় আছি আর কি। তো এই টাইমে আর কি আপনার এটাকে কাজে লাগাতে হলে আপনার আপনার জনসংখ্যার যে অর্ধেক নারী, এদেরকে কিন্তু কাজে লাগাতে হবে, এদেরকে ছাড়া কিন্তু টেকসই উন্নয়ন হবে না। এটাই হচ্ছে মেইন থিওরি। তো এটাই বলছে যে হচ্ছে আপনার হিউম্যান ক্যাপিটাল থিওরি বলছে যে হচ্ছে আপনার এই হিউম্যানটাকে ক্যাপিটালে আর কি রূপান্তর করতে হবে, তাদের এরকম শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা এগুলো বাড়াতে হবে, ফলে দীর্ঘমেয়াদী উন্নতি হবে। তারপর হচ্ছে গ্যাপ থিওরি, যেটা জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট থিওরি বলে, যে হচ্ছে নারীকে বাদ দিয়ে উন্নতি সম্ভব হবে না, এই জন্য তাদেরকে নিয়ে আর কি উন্নতি করতে হবে আর কি। তবে নারী শ্রম শক্তিতে অংশগ্রহণ করে প্রবৃদ্ধিতে রূপ নেয়, অর্থাৎ তারা যদি অংশগ্রহণ করে সেখান থেকে প্রবৃদ্ধি বাড়বে। তো তারা অংশগ্রহণ করলে উৎপাদনশীলতা, দক্ষতা উন্নয়নও বাড়বে। তারপর পরিবার ও মানব সম্পদে বিনিয়োগ বাড়বে, তারা যদি এক্সট্রা ইনকাম করে, তাহলে হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক অনুযায়ী তাদের হচ্ছে এই নারীর আয় বাড়লে পরিবারের যে স্বাস্থ্য পুষ্টি এটাও কিন্তু বেড়ে যায়। তো সঞ্চয় আর বিনিয়োগের পরিধি বৃদ্ধি, তাদের অবশ্যই যদি আপনার ইনকাম করতে পারে তাদের কিন্তু সঞ্চয় আর হচ্ছে বিনিয়োগের পরিধি বৃদ্ধি পারবে। এবার বৈষম্য কমবে, প্রবৃদ্ধি আরও অন্তর্ভুক্তিমূলক হবে। তারপর বিদ্যমান কাঠামোগত বাধা হচ্ছে কী কী? এখানে দেখেন যে কেন অংশগ্রহণ করছে না, কারণ হচ্ছে এই যে নারীরা আনপেইড কেয়ার ওয়ার্ক, অর্থাৎ তাদের যে আপনার গৃহস্থলী কাজ করতে ব্যস্ত থাকে। তারপর হচ্ছে যে নিরাপদ পরিবহনের কোনো পরিবেশের অসুবিধা আছে এখানে। তো দক্ষতা, চাকরির ধরনের অসামঞ্জস্য আর কি আছে। তো শ্রম বাজারে লিঙ্গভিত্তিক বিভাজন যেটা আর কি আছে আর কি, যেটা সমস্যা। তারপর অনানুষ্ঠানিক খাতের আধিপত্য, এখানে হচ্ছে ইনফর্মাল সেক্টর আর কি বেশি আর কি, এগুলো আর কি ঘরে বসে বসে কাজ করা, বলে সামাজিক সুরক্ষা নাই আর কি, এটা একটা সমস্যা। এখন দেখবো নীতিগত সীমাবদ্ধতা কী কী আছে, যেমন হচ্ছে শিশু ওই যে ওনাদের যে বাচ্চা রাখে কোথাও কাজ করবে, এই জন্য কোনো ডে কেয়ার নাই।
তারপর নারী মাতৃকালীন সুরক্ষার জন্য খুব বেশি পলিসি নাই, খুব দু একটা প্রতিষ্ঠান ছুটি দেয়, কিন্তু সব প্রতিষ্ঠান কিন্তু দেয় না। তারপর হচ্ছে দক্ষতা উন্নয়নে কোনো এরকম তাদের কারিগরি প্রশিক্ষণের সাথে যুক্ত হতে পারতেছে না তারা। তারপর হচ্ছে সমান মজুরি, হয়রানি প্রতিরোধ, প্রয়োগ দুর্বলতা, এগুলো আর কি আছে। তো তথ্য পরিকল্পনার দুর্বল অভাব, এগুলো আর কি, যার ফলে আর কি হচ্ছে না সমস্যা আর কি। ওকে, তাহলে এখন কি করতে হবে, এটা হচ্ছে আপনার নারীদেরকে যদি ঠিক মতো আর কি ইউটিলাইজ না করা যায়, সেটাকে বলা হয় আন্ডার ইউটিলাইজেশন অফ লেবার, অর্থাৎ একটা বিরাট অংশকে আপনার ইউটিলাইজ না করি আপনি কাজ করছেন, সেটা হচ্ছে আন্ডার ইউটিলাইজেশন অফ লেবার। তো এটা করা যাবে না, তাদেরকে যুক্ত করতে হবে। তারপর হচ্ছে আপনার তাদেরকে যুক্ত করলে আপনার হচ্ছে যেটা ইন্টার জেনারেশনাল ডিভিডেন্টে আমরা রূপ নিতে পারি, অর্থাৎ একটা এটা যাতে আর কি পরের প্রজন্মেও এই আপনার টেকসই উন্নয়নটা চলে যায়, এটা আমরা নিশ্চিত করতে পারি যদি আমরা নারীদেরকে এই আপনার উন্নয়ন প্রসেসে আমরা ইনভলভ করতে পারি। তারপর দেশে বিনিয়োগের একটা ভালো অবস্থা সৃষ্টি হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি হবে, এগুলোই আর কি। এখন পরের কোশ্চেনটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনা কীভাবে দীর্ঘমেয়াদে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে। আচ্ছা, অবশ্যই প্রভাবিত করবে, কারণ তারা যদি সামাজিক বঞ্চনা থাকে তারা পিছিয়ে পড়বে, তাদের উন্নতি হবে না, তারা স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে, ফলে রাষ্ট্রেরই একটা কিন্তু বিরাট একটা লস হয়ে যাবে তাদের এরকম প্রোডাক্টিভ কাজ করতে না পারলে। তারপর হচ্ছে আপনার উৎপাদনশীলতার ক্ষতি হতে পারে, তারপর সামাজিক বৈষম্য, সামাজিক সংহতির দুর্বলতা হতে পারে, নীতি নির্ধারণের সমস্যা হতে পারে, যেমন হচ্ছে আপনার ওয়ান সাইজ ফিটস অল, যদি এইটা আর কি নীতি নেওয়া হয় তাহলে একটা নীতি সবার জন্য প্রযোজ্য হবে না, যার কারণে সবাই আর কি সব বিভিন্ন ক্ষেত্রে উন্নতি নাও হতে পারে। এই জন্য আপনাকে আপনার হচ্ছে সেন্সিটিভ যে আর কি অ্যাপ্রোচ সেটা নিতে হবে আর কি, যেটা বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন আর কি পলিসি নিতে হবে। রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী উন্নয়ন ব্যয় ও ঝুঁকি বৃদ্ধি হবে, এটা সমস্যা হতে পারে। তারপর জনসংখ্যা বৃদ্ধি ও জাতিগত বৈচিত্র্য বলছে, এটা একদিকে যেমন চ্যালেঞ্জ, অন্যদিকে আবার একটা হতে পারে, এটা নিয়ে আর কি বলছে। তো এখানে বলছে যে প্লুরালিজম থিওরি আর হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল থিওরি, এটা অনুযায়ী হচ্ছে আপনার বিভিন্ন জাতীয় সংস্কৃতির সহাবস্থান, এটা হচ্ছে আপনার সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে এবং রাষ্ট্রের সম্মান, সুযোগ ও সম্মান নিশ্চিত করতে পারে। তো এটা যদি এখানে যদি সমস্যা দেখা যায় তখন কিন্তু একটা জাতিগত একটা অমিল থাকবে, তাদের মধ্যে ঐক্য থাকবে না, ফলে তারা পিছিয়ে পড়বে, উৎপাদনশীলতা কিন্তু কমে যাবে। এভাবে আর কি এটা একদিকে যেমন ভালো হতে পারে, একদিকে খারাপও হতে পারে। এই জন্য আমাদেরকে এই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতে হবে। তারপর হচ্ছে রিলেটিভ ডেপ্রিভিশন থিওরি আর কি বলে যে হচ্ছে অন্যরা পিছিয়ে পড়লে সেখান থেকে একটা উত্তেজনার সৃষ্টি হয়, তারপর হচ্ছে কর্মসংস্থান হয় না, তারপর আবাসনের উপর চাপ পড়ে, এই জন্য এটা রোধ করতে হবে। তারপর সোশ্যাল এক্সক্লুশন থিওরি বলে যে হচ্ছে ওরা যদি বঞ্চনার শিকার হয়ে যায় তাহলে সেখান থেকে আপনার হচ্ছে একটা প্রান্তিকতার অনুভূতি সৃষ্টি হবে, তারপর হচ্ছে অসন্তোষ বৃদ্ধি হবে, যা একটা সামাজিক সিস্টেমকে দুর্বল করে তুলবে আর কি। তারপর হচ্ছে এদিকে গভর্নেন্স থিওরি বলে যে হচ্ছে এরকম কার্যকর নীতি বাস্তবায়ন না হলে সেটা হচ্ছে বা সামাজিক বৈচিত্র্য না হয়, সেটা ঝুঁকিতে পরিণত হয়। তো এটা হচ্ছে এই যে এই জন্য আপনাকে কনটেক্সট সেন্সিটিভ আপনাকে নীতি নিতে হবে, রাদার দ্যান ওয়ান সাইজ ফিটস অল। তো আর কি এগুলোই আর কি। ধন্যবাদ।